হায়া, লজ্জা, শালীনতা, সভ্যতা, এটিকেট সভ্য মানুষের অবশ্য পালনীয় কর্তব্য। কিন্তু হায়, অভাব অনটন এবং সমাজের উৎপীড়নে উৎপীড়িত মানুষের কাছে এগুলোই বাহুল্য হয়ে দাঁড়ায়। সমাজের উৎপীড়ন একজন মানুষকে মনুষ্যত্ব বিবর্জিত পশুতে পরিণত করে, যার কাছে ক্ষুধা, তৃষ্ণা আর জৈবিক চাহিদা, বংশরক্ষা এগুলোই প্রধান হয়ে দাঁড়ায়। এরকমই দুজন মানুষকে নিয়ে আমাদের আজকের গল্প বেহায়া। কি অদ্ভুত মুন্সিয়ানায় লেখিকা আশাপূর্ণা দেবী চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন, ভাবলে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে যেতে হয়। গল্পটি শুনে দেখুন তো কেমন লাগে আপনাদের। কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন, আর ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন শুরু করা যাক আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা বেহায়া। তিথি চলছে আধারের, চাঁদের আলোর দাক্ষিণ্য নেই। আকাশ থেকে এসে পড়া কোটি কোটি যোজন দূরবর্তী নক্ষত্রদের আলোটুকুই ভরসা করে দাওয়ার ওপর খেতে বসেছে অটল ঘোষ। অনর্থক কেরোসিন খরচা করে লম্ফ জেলে খেতে বসার বিলাসিতার বিশেষ বিরোধী অটল। মানদা একটু খুঁতখুত করে বলে, আধারের মধ্যে মুখে গেরাস তোলা, পোকামাকড় কিছু ঢুকে গেলে। অটল বলে, পোকামাকড়ই বা ঢুকতে যাবে কেন? ভাত বেড়েছিস তো তুই, তোর তো আর আমার মতো চোখে ছানি পড়েনি। তারপর আবার বুঝ দিতে বলে, 2-4 দিন পরেই তো আবার জ্যোৎস্নার দিন আসবে গো। 3 পুরুষের ভারী কাঁঠাল কাঠের পিঁড়িখানা আর টানতে পারে না বলে একখানা খুরশি পিঠের ওপর হাঁটু উঁচু করে উবু হয়ে বসেছে অটল। এইভাবেই বসে, অথচ অটলের ঠাকুরদা অর্জুন ঘোষ 80 বছর বয়স অবধি ওই পিঁড়িটায় বসে ভাত খেয়ে গেছে, আর খেয়ে উঠে চলে যাবার আগে শকরি হাত মুঠিয়ে বাঁ হাতে পিঁড়িখানাকে তুলে নিয়ে রান্নাঘরের দেয়ালে ঠেসিয়ে রেখে তবে ঘাটে নেমেছে আঁচাতে। ঠাকুরদার সেই ভঙ্গিটা যেন চোখ বুঝলেই দেখতে পায় অটল। কাঁঠাল কাঠের পিঁড়িখানার মতোই চওড়া, মজবুত আর তেল তেল পিঠখানার রংটাও ছিল তেমনি। অটলের দেহে সে ঐতিহ্যের ছিটে ফোটাও নেই। ঠাকুরদার বয়স পেতে অটলের এখনো 21 বছর বাকি, তবু এখনই চোখে সর পড়েছে, কানে তালা পড়ে যাচ্ছে। হাঁটু উঁচু করে ভিন্ন বাবু গেড়ে বসতে পারে না। এই অবস্থা ঘটেছে অটলের অবশ্য কালের গুণে আর ভাগ্যের দোষে, নইলে কাঠামোখানায় এখনো বংশের ধারার ছাপ মেলে। তবে হাড় সার এই যা। বাপ ঠাকুরদা দুধ, দই, ঘি, মাখনের ব্যবসা করে গেছে বটে, তবে নিজেদের জন্য তার থেকে কিছুটা বরাদ্দ রেখেছে। ঠাকুরদার সেই বড় একটা জামবাটি ভর্তি 2 হাতে মুখে তুলে খাওয়ার দৃশ্যটাও এখনো চোখে ভাসে। বাপের দৈনন্দিনের ছবিটার থেকে ঠাকুরদারটাই বেশি স্পষ্ট, কারণ ঠাকুরদার সময়ে অটলের শৈশব, বাল্য প্রতিক্ষণ ঠাকুরদারই সঙ্গে সঙ্গে। বাপের আমলে নিজেও ব্যবসায় জুটে গেছে, সর্বদা অত দেখার সুযোগ হতো না। তারপর তো ক্রমশই কালের বদল ঘটেছে। কালের গুণে গরুতে দুধ ছাড়ে না, পুকুরে মাছ বাড়ে না, গাছের ফলে পূর্বের স্বাদ আর মেলে না। গরুর খাদ্যের দর আকাশ ছোঁয়ার চেষ্টা চালিয়ে চলেছে। গরু চড়বার মাঠগুলোই কলকারখানার ইমারত বসেছে। গোয়াল ক্রমেই হালকা হতে বসেছিল, তবু ব্যবসাটা তো আর একেবারে লাটে উঠে যায়নি। এখন গেছে ভাগ্যের দোষে। এখন শূন্য গোশালটা অটলের হাত বদল হয়ে সাত্তকীবাবুর পোলট্রি হয়েছে। খুব রমরমা, ঝুড়ি ঝুড়ি ডিম চালান যায় রানাঘাট লোকাল ধরতে।
গোশালটা যেদিন বেচে দিতে হয়েছিল সেদিন অটল উঠোনে পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল। 7 পুরুষের জাত ব্যবসার লক্ষ্মী স্থান মুরগি চড়াতে দিয়ে এলাম গো খোকার মা। মানদা মন শক্ত করে বলেছিল, আবার হবে গো, সব্যশান্ত হয়ে নড়তেছ, বেফল যাবে ভাবছ? ধর্ম নাই, ভগবান নাই, লোকে চক্রান্তই বড় হবে। কিন্তু ক্রমশই যেন বিশ্বাসের মূল শিথিল হয়ে আসছে মানদার। ধর্ম আছে, ভগবান আছে, এমন প্রমাণ তো পাওয়া যাচ্ছে না। এই কিছুদিন আগেও মানদা অটলের ভাতের পাতে 1 হাতা দুধ জোর করে ঢেলে দিয়েছে, বলেছে আপিং খাওয়া শরীর, 1 ছিট্টেখানি দুধ পেটে না পড়লে টেকবে কিসে। কিন্তু এখন আর সেটুকুও জোটে না। ঝর্তি পড়তি যে দুটো গরু গোশালা ছেড়ে বাঁশবাড়ির উঠোনের চালার তলায় আশ্রয় পেয়েছিল, উচিত মতো যত্নের অভাবে তাদের দুধের সম্ভার ক্রমেই শূন্যের অঙ্কে পৌঁছাচ্ছে। অথচ এখনও তারাই এই সংসারের অন্নদাত্রী। তবু তো সংসারের আসল খাওয়ার মুখটা। কথাটা মনে পড়তে অটল হাতে তোলা ভাতের গ্রাসটা ভাতের থালার ওপরেই রাখল। 3 পুরুষের পিড়িখানা বাতিল হয়েছে বটে, কিন্তু 3 পুরুষের এই ভাত খাওয়া পাথরখানা এখনো চলছে। ঠাকুরদা অর্জুন ঘোষ শেষ জীবনে একবার বারোদোলের মেলায় গিয়ে নিজের জন্যে গাবদা গোবদা অথচ প্লেন পালিশ করা এই কানা উঁচু পাথরখানা কিনে এনেছিল। বলেছিল, একজন বলতেছিল পাত্রে ভাত খেলে পরমায়ু বাড়ে, তো নিয়ে এলাম একখান। চিরজন্ম তো এই কাঁসা পেদলেই খেয়ে আসতেছি, দেখি যদি পাত্রে খেয়ে আর কিছুদিন পরমায়ু টানতে পারি। একটা বই তো বেটা নাই, যার দিন খাটি তার দিনই ব্যবসায় লাভ। আর বলেছিল, চাকদার এই ঘষে দে 7 পুরুষ যাবৎ 1 বেটার বংশ, মেয়ে হয় গুচ্ছি, ছেলে ওই 1 বই 2 না। কে জানে কোন ভগবানের যে নির্দেশ। তো এই একজনাকেই তো খেটে পিটে ব্যবসা রক্ষে করতে হবে। এই পাথরখানা হাতে ফেলে না ভাঙলে পুরুষ পরম্পরায় চলবে। ঘরের মেয়ে ছেলেদের হাত সাবধানের দরকার, বংশধরেদের পরমায়ু বেশি হওয়া জরুরি তো। অর্জুন ঘোষেদের বিশ্বাসের জগৎ এরকমই ছিল। বালক অটল বলেছিল, তুমি মরে গেলে আমি এই থালাটাই ভাত খাবো ঠাকুরদা। আহা, আমার পর তোর বাবা খাবে, তারপর তুই, আর তারপর আবার তোর ছেলে, তারপর তার ছেলে। হা হা হা, হেসে উঠেছিল হা হা করে। তা ওই 1 বেটার নির্দেশের বিরুদ্ধে ভগবানের কাছে অনেক নালিশ ফরিদ মানত টানত করেছিল অটলের ঠাকুমা, পিসি, মা এবং পরে মানদাও। কিন্তু কি এক রহস্য, অটল ঘোষ নিজেও বাপ অগর ঘোষের 1 বেটা, এবং অটল ঘোষেরও। প্রাণটা হাহাকার করে উঠল অটলের। সংসারের আসল মুখটাই নাই এখন, কিন্তু আমার পেটে রাক্ষসটা তো আর মরতেছে না। এই পাত্রে কত সমারোহ করে 5 ব্যঞ্জন সাজিয়ে খেয়ে গেলেন আগের মানুষেরা, আর এই লক্ষ্মী ছাড়া অটল ঘোষ পান্ত আর কাঁচা লঙ্কা সার। তবু খাওয়াই বেতরাগ তো আসতেছে না। কান যাচ্ছে, চোখ যাচ্ছে, শরীরের ক্ষমতাও যাচ্ছে, অথচ রাবণের চিতুর আগুনটা যাচ্ছে না। তা সত্যি, সংসারের যত দুঃখ দুর্দশা বাড়ছে, অটলের পেটের জ্বালাটাও যেন ততই বাড়ছে। ভাত চাইতে মাথা কাটা যায়, তবু এদিক ওদিক তাকিয়ে অমলের বউটা ধারে কাছে আছে কিনা দেখে নিয়ে মানদার দিকে কেমন বোকাটে দৃষ্টিতে তাকিয়ে বলে, আর দুটো হবে নাকি গো? আর অমলের বউ মালতী ঘরের মধ্যে দাঁতে দাঁত পিষে বলে, পিচাস পিচাস, এখনো এত পেটের জ্বালা, হায়া নাই লজ্জা নাই। আজও মালতী অটলের জলশুদ্ধ পান্তা ভাত মুখে তোলার সব আওয়াজ শুনতে পেয়ে মনে মনে বলছিল, ওই পাথর আর বংশের ধারার জন্য রেখে যাবে না তুমি বুড়ো।
নিজেই খেয়ে খেয়ে ক্ষয় করে দিয়ে যাবে। চুলোয় যা, মালতীর জীবনে সব নতুন হবে। তারপর আচ্ছন্নের মতো আর এক স্বপ্ন দেখতে থাকে মালতী। ঝকঝকে খাগড়ায় কাঁসার নতুন থালায় এক শিশুর অন্নপ্রাশনের ভাত বাড়া হয়েছে। লোকজনের ভিড়ে ভিড়ারণ্য। মালতী সাজানো গোছানো সেই ছেলেটিকে কোলে করে বসেছে। দীর্ঘকায় সুন্দর মানুষটা অসুরের মতো খেটে বেড়াচ্ছে, আর মাঝে মধ্যে এসে হেসে দুটো কথা কয়ে যাচ্ছে। বলছে, সেই দুঃস্বপ্নের দিনগুলান মনে কর মালতী, আর টু হলে তো হয়েই যাচ্ছিলুম, তো ন্যায্য বিচারটা হলো তাই। ধর্মড়িয়ে উঠে পড়ল মালতী। হঠাৎ অটলের গলায় একটা আর্ত স্বর শুনতে পেল মালতী। কে কে ওখানে? হ্যাঁ, প্রায় আর্তস্বরেই চেঁচিয়ে উঠেছিল অটল ঘোষ, যখন উঠোনের ধারে বাতাবি লেবু গাছটার কাছে একটা দীর্ঘ ছায়া দেখতে পেয়েছিল। কোটি কোটি যোজন দূর থেকে নেমে আসা অনন্ত কোটি মৃত আত্মার বিষণ্ণ করুণ দৃষ্টির আলোতেও চিনতে ভুল হয় না। তবু আচমকা সেই ছায়ামূর্তিকে দেখে নিরাপত্তার প্রশ্ন তুলে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? ছায়ামূর্তি না প্রেত মূর্তি? হয়তো প্রেতই, নইলে দ্রুত সরে এসে অটলের ভাত খাওয়া শোকরি মুখটাই চেপে ধরল কি বলে। ঘরের মধ্যে ঢুকে পড়ে কপাটে হুড়কো লাগিয়ে দিয়ে চৌকিতে বসে অটল হাঁপাতে হাঁপাতে বলল, এ কি সর্বনাশা বুদ্ধি করলি রে বাপ, বিপদটা বুঝলি না? ছায়ামূর্তি বিরক্ত গলায় ঝাঁঝিয়ে উঠল, কত কাণ্ড করে কত কাঠখড় পুড়িয়ে একবার জন্মেশ্বর দেখা করতে আসলাম, তা আনন্দ নয়? সর্বনাশটা মাপতে বসলে তুমি? ষাট। মানদা ছেলের পিঠে একটু হাত ঠেকিয়ে বলে উঠল, জন্মেশ্বর কেন বাপ? বেনদ উকিল তো বলতেছে মামলায় জিত হবে। মিথ্যে কথা। মানদার ছেলে মানদার অজানা অশ্রুত একটা কদর্য গালাগাল উচ্চারণ করে বলে উঠল, শালা বদমাস, টাকা খাওয়ার জম, ওপক্ষের ঘুষ খেয়ে মামলা ফাঁসাচ্ছে। কে কে ওকেনে? শুনেই মালতী ঘর থেকে বেরিয়ে এসেছিল। কাঠের মতো দাঁড়িয়েছিল। অটল যখন ছেলেকে নিয়ে দাওয়া থেকে উঠে এসে ঘরের দরজায় হুড়কো লাগাচ্ছে, তখন ঢুকে এসেছিল তার শাশুড়ির ঘরে, যে ঘরে আজ 3 সন সে পা ফেলেনি। 3 সন? তা 3 সনই তো, তদবধি তো মামলা চলছে। কিন্তু এই ঘরটার দোষ কি? দোষ কিছু না, আক্রোশ। ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর স্বামী স্ত্রী এক ঘরে শুতে ঢুকছে দেখে বিষ ওঠে মালতীর। অথচ প্রথম দিনেই তো মানদা কেঁদে কেটে বলেছিল, আমি তোর ঘরে থাকি বউ। মালতী অকারণ রূঢ় গলায় বলেছিল, না, কাঁচা বয়সের মেয়ে ছেলে, একা থাকাটা ভালো না বউ। বউ উদ্ধত উত্তর দিয়েছিল, কেন, আমার চরিত্রে বিশ্বাস নাই? দুগ্গা, ই কি কথা বলতেছি? সমস্ত মেয়ে, হাওয়া বাতাস, দেবতা অপদেবতা, কত দিকে কি, সাবধানটা হওয়া ভালো। ওসব হাওয়া বাতাস অপদেবতা ফেবতা আমার কিছু করতে পারবো না, জমেও ছোবা না আমায়। তুমি তোমার জায়গায় যাও গিয়ে। এরপর আর কি করবে মানদা? অথচ মানদা যেই সকল দিকেই কাজকর্ম সেরে পাশের ঘরটায় ঢুকে কপাটটা চেপে দেয়, মালতীর ইচ্ছে কবে নোড়া ছুঁড়ে ওই পলকা কাঠের কপাটখানা ভেঙে দুহাট করে দিয়ে চেঁচিয়ে বলে, তোমরা কি, হায়া নাই, লজ্জা নাই, মানুষের রক্ত গায়ে নাই? তা মালতীর শ্বশুরের বোধ করি সত্যিই নেই ওসব। তা নইলে মানদা যখন ফিরে এসে বলল, বউ তো কাছে থাকতে দিল নে, তখন অটলের মধ্যে অত দুঃখেও একটা আহ্লাদের ভাব খেলে গিয়েছিল কি করে। বলেছিল, না দিলে আর তোর কি দোষ বল, তোর কর্তব্য তুই করেছিস, নে চিরকালের জায়গায় শুয়ে পড় দিকি। তাই শুয়ে পড়েছিল, তাই শুচ্ছে এ যাবৎ। এই 3 বছর কাল মালতী তার নিজের ঘরে একাই থাকে। মামলার বিবরণ নিজে থেকে জিজ্ঞেস করে না,
শুধু শ্বশুর শাশুড়িতে মিলে এক এক দিনের এক এক বিবরণ বলা বলি করে, কান খাড়া করে শুনে নেয়। দুবার সাক্ষী দিতেও যেতে হয়েছে ওই শ্বশুরেরই সঙ্গে। তবু যেন কেমন ছাড়া ছাড়া ভাব। মালতীর মনে হয় বুঝি তেমন চেষ্টা করা হচ্ছে না। মনে মনে বলে, হবার গরজ কি, নিজেদের জীবনটি তো ঠিকই আছে। এই ঠিকটাই বোধ করি মালতীর আক্রোশের মূল। তাই এ ঘরে সে ঢোকে না। প্রথম প্রথম মানদা কোনোদিন বলেছে, এ ঘরটায় কি গোলার নতা পড়ে নাই বউ? বউ বলেছে না, বলেছে রূঢ় ও কঠোর ভঙ্গিতে। মানদা আর কিছু বলেনি, নিজেই সেরে নিয়েছে। আর সুযোগ পেলেই তার ঠিক জীবনের মূল কেন্দ্রে গিয়ে চুপি চুপি বলেছে, একদিনের তরে সুখে সুখী দুঃখে দুঃখী হলো নাই, শুধু ওনারই বুক ফাটতেছে, আমার আর ফাটতেছে না। তুই কদিন পেয়েছিস, কদিন দেখেছিস? হ্যাঁ, আর মায়ের যে 32 নারী ছেঁড়া ধন, সেই 32 নারী ছেঁড়া ধন মানদার আজ 3 বছর মিথ্যে খুনের দায়ে হাজতে পড়ে পড়ছে। কিন্তু কেন পড়ছে? নিরীহ অটল ঘোষের নতুন বিয়ে হওয়া হালকা ফুর্তিবাজ ছেলেটা কারো সাথে পাছে নেই। হঠাৎ তার ঘাড়ে খুনের দায় এলো কেন? কে চাপালো? কে আর চাপালো? তারা, যাদের একটা হত্যাকারীর দরকারটা জরুরি ছিল। তা এরকম দরকার তো থাকেই। হঠাৎ একটা কিছু করে বসার অপরাধে কোনো দাদাকে তো আর ফাঁসিতে ঝোলানো যায় না। একটা হত্যাকারী সমাজবিরোধীকে সংগ্রহ করে ফেলতে হয়, পারলেই সমস্যার সমাধান হয়ে যায়। তা ব্যাপারটা কিছু নতুন নয়। বছরের পর বছর কেউ কারোর ঘানি ঘোরানোর প্রক্সি দিচ্ছে, অথবা মাঝে মধ্যে ফাঁসির মঞ্চে ওঠার প্রক্সি দিচ্ছে। এ তো চিরকালে ব্যবস্থা। তবে সব কিছুর বারবারন্ত যুগে ঘটনাগুলোও বারবারন্ত। অটলের বোকা ছেলেটা যদি স্রেফ কৌতূহলের বশে একটা সংঘর্ষের ধারে কাছে উকি দিতে যায়, তাহলে সেই সুবর্ণ সুযোগটা ছাড়বে কেন তারা, যারা একটা প্রক্সিদার খুঁজছে? একটা কাউকে ঝুলিয়ে ফেলতে পারলেই যে জেরটা মিটে যায়, এ আর কে না জানে। একটার জন্যে তো দুটোকে ঝোলানো যায় না, পরে প্রকৃত অপরাধীকে পেলেও। একের বদলা 10, এ স্লোগান তো আর ধর্মক্ষেত্রে পুণ্যক্ষেত্রে ন্যায় বিচারের দরবারে উঠতে পারে না। উদ্যোক্তরা অবশ্য ভেবেছিল ব্যাপারটা অতি সহজেই মিটে যাবে। অটল গোয়ালা যে এভাবে দাঁতে মাটি কামড়ে লড়ে যাবে তা ভাবেনি। তাছাড়া খুনের কেসকে গড়িয়ে দেওয়াই তো ধর্মক্ষেত্রের নীতি। গড়াতে গড়াতে ক্রমশই গতিবেগ কমে যায়, এটা নিশ্চিত নিয়ম। অতএব লড়ুয়েদেরও মনোবল কমে যায়। সেই গড়ানোর সীমান্তে এসে প্রতিপক্ষের উকিলকে হাত করে ফেলে ব্যবস্থাটা পাকার মুখে এগিয়ে নিয়ে ফেলেছেন দাদা এবং তার সম্প্রদায়। শুধু রায় বেরোনোর দিনের অপেক্ষা। অটল ঘোষ কি এই অবস্থায় এসে পৌঁছানোর খবরটা রাজ পায়নি? পেয়েছে, কিন্তু ব্যক্ত করেনি কারোর কাছে। অটল এখনও মা সিংহবাহিনীর প্রতি বিশ্বাস রাখছে। কে বলতে পারে অলৌকিক কিছু একটা ঘটে গিয়ে বেকসুর খালাস পেয়ে আসবে কিনা ছেলেটা। কিন্তু অটলের ছেলে অমল তা মনে করে না। একদার বোকা ছেলেটার এই 3 বছরে বুদ্ধিতে অনেক শান পড়েছে। সে বুঝে নিয়েছে কুমিরের কামড়ে ছাড়া নাই। তাই সে এই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে জন্মের শোধ একবার তার ফেলে যাওয়া জগৎটাকে দেখতে এসে দাঁড়িয়েছে তার ভিটের উঠোনে। অমল, খোকা, এই ভিটের এক ছেলের বংশধারা শেষ প্রদীপটি সে। মানদার 32 নারী ছেঁড়া ধন। কিন্তু দাঁড়ানো মাত্র ভয়ে কাটা হয়ে যাচ্ছে কেন বাপ মা? কার বিপদের ভয়ে? যার ওপর জম থাবা বসিয়ে রেখেছে তার? ছেলের বিরক্তিতে অটল থতমত খেয়ে গেল। বলল, কাজটা কিন্তু ভালো করো নাই বাপ, সেইটাই বলছি। তা এটা সম্ভব হলো কিভাবে? সে অনেক কথা, শেষ রাত্রির মধ্যেই ফিরে যেতে হবে এই গ্যারেন্টি দিয়ে তবে। সহসা ঘরের দেয়ালের ধারে দপ করে জ্বলে উঠল একটা আগুনের ঝলক।
যেন অনেকক্ষণ ধোয়ানো কাঠ হঠাৎ বাতাস পেয়ে জ্বলে উঠল। সেই আগুন চাপা আক্রোশের গলায় বলে উঠল, জেলখানা থেকে একবার পালিয়ে এসে আবার তার মধ্যে সেতুতে যাবা কেন তুমি? পালিয়ে তো আসিনি, অনুমতি নিয়ে তবে এসেছি। সে একই কথা, সেই গড়াদের মধ্যে থেকে তো বেরিয়েছ। এত বড় পৃথিবীতে পালিয়ে যাওয়ার জন্য একটু ছাই জুটবে নি? মালতী একটু দেহাতি গ্রামের মেয়ে, তার কথা সুরে টান বেশি, ঝাঁঝ বেশি। অমল তাকিয়ে দেখলো সেই ঝাঁঝটার দিকে। যদিও এখন আর তাকে অমল বলে চেনার উপায় নেই, মনে হচ্ছে তার প্রেতাত্মা। তবু অমল ছাড়া আর কী বা বলা যাবে, তাই বলতে হচ্ছে। অমল বলে উঠল, তা হয় না, কথা দিয়েছি। কারে কথা দিচ্ছ? যারে দিলে এমন ঘটনা ঘটতে পারে তারেই দিচ্ছি। ওই ছোট লোক রাক্ষসদের কাছে কথা দেওয়াটাই তোমার বড় হলো? আর কিছু নাই? রাতের মধ্যে অনেক দূরে কোথাও পালিয়ে যাও, পারবে নি চোট পায়ে হাঁটতে? বনে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকো গে। অমল কিছু বলার আগেই অটল ঘোষ গভীর আক্ষেপের গলায় বলে উঠল, জেলখানার আসামি কি পুলিশের হাত থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে পারে মা? মা একটি কঠোর দৃষ্টি হেনে বলল, ওহ, আর সুরসুরিয়ে গিয়ে আবার ওদের হাতে ধরা দিলে কি প্রাণটা বাঁচবা কেমন? অমলের মধ্যে এখন একটা দুরন্ত ইচ্ছে ওই অভিমানিনী নাগিনী কন্যাকে সাপটে ধরে তুলে নিয়ে যায় এখান থেকে, পিষে গুঁড়ো করে ফেলে এতদিনের বুভুক্ষার জ্বালা মেটায়। কিন্তু এটা সভ্য সমাজ, তাই অমলকে বলতে হয়, ও তুমি বুঝবা না। বোঝালেই বুঝি, এ তক্কাতক্কি বৃথা। অটল বলে উঠল, ছেলেটা ঘরে এলো, কিছু খেতে দাও খোকার মা। বলেই সাবধান হলো অটল। আস্তে আস্তে বলল, খাওয়া দাওয়া তো মিটে গেছে, হাঁড়িতে ভাত আর আছে নাকি? মানদার মুখটা একটু শুকিয়ে গেল। যা আছে তা কি ছেলের সামনে ধরে দেবার মতো? নিজের জন্য যে যৎ সামান্যটুকু রাখা আছে তাই। মালতীর সন্ধেবেলা ঘুম ধরে, তাই তাকে সন্ধ্যের মুখে খাইয়ে দেয়। সে কোনো দিন খায়, আবার কোনো দিন ফেলে দেয়। অটলের খাওয়ার পর আর কী বা থাকে। তবু মানদা তাড়াতাড়ি বলল, আছে বই কি, নে আসছি, নেবুর আচার দে খাবি খোকা? আর কচি শশা আছে, কেটে দি? খোকা বলল, না, ভাত পাতে কাজ নেই, নাড়ু আছে বলল মাত্র, কিন্তু উত্তরের অপেক্ষায় কি মায়ের মুখের দিকে তাকালো? দুটো অগ্নিবর্ষী চোখের দিকে তাকিয়েই চোখ আটকে গেল না? মানদা অবশ্য উত্তর দিল, মনে মনে বলল, নাড়ু বলে যে একটা জিনিস ছিল জগতে, সেটাই তো ভুলে গেছি বাপ। নারকেল গাছগুলো তো সব জমা ধরানো। মুখে বলল, তুমি ঘরে নাই, কার জন্যে আর নাড়ু করি বলো বাপ? খোকা সে কথার কান দিল না, প্রসঙ্গান্তরে চলে গেল। বলল, আসার পথে গোয়াল বাড়ির মধ্যে থেকে মোরগের ডাক শুনলাম কেন মা? কি ব্যাপার? শুনে অটলের বুকটা জুড়িয়ে গেল। এই সূত্রে তবে নিজের এতদিনের প্রাণান্তকর সংগ্রামের ইতিহাসটার কিছুটা অন্তত শোনাতে পারবে ছেলেকে। নড়ে চড়ে বসে বলল, গরু মোষ তো একে একে সবই গেল, দুটো মাত্র পড়েছিল, তো সাত্তকীবাবু ধরল বাথানটা ওনারে বেচে দিতে। অমল ভুরু কোচকালো, সব গরু মোষ গেল কিসে? মরক ধরেছিল নাকি? অটল একটু দার্শনিকভাবে হাসল, তা ধরছিল, মরক ধরেছিল তোর বাপের ট্যাঁকে রে। সাত্তকীবাবু কিনে পোলট্রি বানালো, মা ভগবতীর থানে মুরগি চড়ে। কিন্তু অমল কি এই উত্তরের মধ্যে ঢুকতে পারল? অমল কি আদৌ এ সংসারের সুখ দুঃখের মধ্যে আর ঢুকতে পারবে? অমল হঠাৎ অন্য কথায় চলে গেল। বলল, কেশবের বিয়ে হয়ে গেছে? কেশব? কোন কেশব? কেশব আবার কটা আছে? পালেদের কেশবের কথা বলছি। অমলের স্বরে অসহিষ্ণুতা, ভঙ্গিতে অস্থিরতা। অটল বলল, ও
তো সে তো সেই তেকনি বরযাত্রীদের নেমন্তন্ন ছিল না তোমার সেই দিন, তার তো একটা ছেলেও হয়ে গেছে। হ্যাঁ। অমল আবার সহসা বলে উঠল, তুমি তো আর হাজতে পচো নাই, তোমার চেহারা এমন হলো কেন? আমার চেহারা? অটল একটু ক্ষুব্ধ হাসি হাসল। বাজ পড়া তাল গাছ দেখিস নাই? বাজ পড়া তাল গাছ? তা হয়তো দেখে থাকবে অমল ঘোষ, তাদের ঘাটের ধারেই তো আছে একটা। কিন্তু 3 বছর যাবৎ ফাঁসির দড়িতে ঝুলে থাকা লোকটার কি এই সূক্ষ্ম ব্যঞ্জনাধর্মী উত্তর মাথায় ঢুকবে? ঢোকা সম্ভব? তবে এই বাবদ একটা কথা বলে উঠল সে। বলল, হারামজাদা শুয়োর বিনোদ উকিল, ওই বুঝি নিংড়ে নিংড়ে টাকা নিয়েছে, শালাকে হাতে পেলে খুন করে ছাড়তাম। টাকার কথাটা ছেলের মাথায় একটু ঢুকেছে দেখে কিছুটা শান্তি পেল অটল। কিন্তু এ কি মুখ হয়েছে তার ছেলের, এত কদর্য ভাষা অমলের মুখে? তাছাড়া শেষ কথাটায় শিউরে উঠল সে। বলল, এসব ভয়ঙ্করী কথা আর কইও না বাপ, শালা একবার বই তো 2 বার ফাঁসি হবে না। দাঁড়িয়ে উঠে পায়চারি করতে শুরু করলো। দরজার কাছে কাঠের পুতুলের মতো এক নারী, যার 2 চোখে আগুন, অথচ অমলকে এখন এইসব আবোল তাবোল কথায় তার কোহিনূর হীরের দামের মতো দামি সময়টুকু খরচা করতে হচ্ছে। আশ্চর্য, এরা বুঝছে না কেন? বুড়ো হয়ে কি মানুষ এত বোকাও হয়ে যায়? তা হয়তো যায়, অন্তত মানদার মতো মানুষ। তাই মানদা বলে ওঠে, বলে কয়ে এছিস যখন, তখন এত অস্থির হচ্ছিস কেন বাপ? বস না, একটু ধীর হয়ে আমার কোলের গোড়ায়, গায়ে মাথায় একটু হাত বুইলে দি। প্রথমটায় মানদা খুব সংকুচিত হয়ে ছেলের গায়ে হাত ঠেকিয়েছিল। ছেলেকে হঠাৎ মনে হয়েছিল একটা অপরিচিত বিভীষিকার মূর্তি। তাছাড়া আজন্মের সংস্কার, জেলখানার আসামি, না জানি কি নোংরা জামা কাপড়, ক্রমে মনকে ছেড়ে দিচ্ছে। ছেলেটার হাতে যে একটু খাবার জিনিস ধরে দিতে পারল না, তাতেই হাহাকার করা প্রাণটা তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা খুঁজতে চাইছে। ভাবছে, ঠাকুর ঘরের কোনোখানেও কিছু নাই গো আমার, কোথায় কি পায় এই রাতে? বোকা, নিরেট বোকা। মানদার ভয়ানক ক্ষুধার্ত ছেলেকে ধরে দেবার মতো এক উত্তম খাদ্যবস্তু যে তার ঘরেই মজুদ রয়েছে তা খেয়াল করছে না। অথচ হয়তো বোকা নয়, খেয়াল করছে নাও নয়, খেয়াল না করার ভান করছে। কে জানে কোনটা ঠিক। তবে ছেলের গায়ে স্নেহের হাতটি রেখে বলছে, বস না বাবা, আমার কাজটাই একটু ধীর হয়ে। 2টো আগুনের গোলা যে এখন স্থির হয়ে আছে এই সীমাহীন ধৃষ্টতার দিকে, তা লক্ষ্য করছে না। কিন্তু আর একজন তো লক্ষ্য করছে, যার নিজের মধ্যেও ধকধকিয়ে জ্বলছে লেলিহান আগুন। অতএব বসল না সে, অস্থির ভঙ্গিতে বলল, না বসবো না, আর একটু শুয়ে পড়ি গে, বিশ্রামের দরকার। সে তো নির্যস দরকার। অটল ঘোষ সহসা কেমন একটি ভারী ভারী নিরেট গলায় বলে উঠল, অতটি রাস্তা হেঁটে এচো, আবার অতটি রাস্তা হেঁটে রাত থাকতে ফেরা, বিনা কারণে এতটা ঝুঁকি, তো শুয়ে পড়, একে নে টান টান হয়ে শুয়ে পড়। বলে অটল ঘোষ নিজের চৌকিতে পাতা বিছানাটা হাত ঘষে টান টান করে দিয়ে আবার বলে উঠল, শুয়ে শুয়েই এতদিনের বেত্তান্তগুলো একটু বল না বাবা, বিবরণ শুনিয়ে আমার কি ঘোড়ার ডিম হবে? শরীর টানছে, আপন ঘরে একটু লম্বা হয়ে শুয়ে পড়ি গে। বলে মানদার সেই একদা লাজুক লাজুক ছেলেটা পরম নির্লজ্জের মতো সেই অগ্নিবর্ষী চোখ দুটোর দিকে তাকিয়ে স্পষ্টই আমন্ত্রণ জানিয়ে দরজার দিকে পা বাড়ালো। কিন্তু অটল ঘোষ সেইবার নির্লজ্জতায় কি কম গেল? সেই বা কী বলে ছেলের এই অস্থিরতা দেখেও ছেলের গায়ের কাছে এসে পড়ে প্রায় আটকানোর ভঙ্গিতেই বলে উঠল, এ সংসারের সকল ঘর দুয়ারই তো তোমার বাপ, বেশি আরাম নাগলে চোখের আবল্লি ছাড়বে না, এখানে বরং আমি ডেকে তুলতে পারবো।
টাইমের একটু হেরফের হলেই তো সমূহ বেপদ মানিক। অটলের কণ্ঠে স্নেহ ঝরে পড়ে। কিন্তু স্নেহ জিনিসটা কি সবসময় বরদাস্ত হয়? আমার যখন স্নেহর প্রয়োজন হবে তোমার কাছে এসে দাঁড়াবো, দিও তোমার যা সম্বল আছে, কিন্তু তোমার স্নেহের ঝুলি নিয়ে আগ বাড়িয়ে ঢালতে এসো না আমায়, এই হচ্ছে সাপ কথা। তা যদি আসো, তোমার সেই স্নেহ সুধাই আমার বিষ লাগবে। মাংসাশী প্রাণী কি দুধে তুষ্ট হয়? অতএব অটলের কণ্ঠ থেকে ঝরে পড়া সেই স্নেহধারা এখন বিষ লাগলো অটলের ছেলের। দীর্ঘদিনের অনুপস্থিত পুত্র জীবন আর মৃত্যুর মধ্যবর্তী চৌকাঠে দাঁড়িয়ে আছে, তবু তার মুখভঙ্গিতে সেই বিষের স্বাদেরই প্রতিক্রিয়া দেখা দিল। অটলের সঙ্গে মিলানো নাম অমল। চাকদার এই ঘোষেদের ঘরে এমন শৌখিন নামটি আর দ্বিতীয় নেই। সেই অমলের সমস্ত ভঙ্গিতে কি বিকৃত মালিন্য! কাকে বলছে না ভেবেই বলে উঠল, দূর শালা, নিকুচি করেছে। কত কারখানা করে এই আশা, তো উঠোনে পা দেওয়া এত বেপদ বেপদ। ফাঁসির ব্যবস্থা তো হয়ে গেছে, আর কতটা কি বেপদ হবে শুনি? কি বলতেছ? হঠাৎ একটা চেরা ফাটা গলা চাপা চিৎকার করে উঠল, ওরে মা রে! একটা গলা না, দুটো। আশ্চর্য, দুটো দু বয়সের মেয়ে মানুষ একসঙ্গে একই ভাষায় একই ভঙ্গিতে শিউরে চেঁচিয়ে উঠল। কিন্তু অটল বিহারী অটল। ব্যবস্থা হয়ে গেছে বলছো কেন বাপ? রায় তো বের হয় নাই। না হোক, যা বেরোবে আমার জানা হয়ে আছে। বেপদ হয় আমি বুঝব। নির্লজ্জ বেহায়া ছেলেটা আবার তার আপন ঘরের দিকে পা বাড়ালো, যেখানে ইতিমধ্যেই এখান থেকে একটা বেতর্গা সাপ ফস করে পিছলে চলে গিয়ে ঢুকে গেছে। কিন্তু অটল ঘোষ যে লজ্জাহীনতায় তাকেও হারালো নিজের বিকৃত বিধ্বস্ত হয়ে যাওয়া ছেলেটাকেও। ছেলের পথ আগলে একটা কঠিন ধাতব গলায় বলে উঠল, এই ঘরের মধ্যে তো এখন আর তোমাকে ঢুকতে দেওয়া চলে না খোকা। অটল ঘোষের কণ্ঠ শুধু ধাতব কঠিনই নয়, বোদা, বিস্বাদ। খোকা ছিটকে উঠল, তার মানে ঘরে ঢুকতে দেবে না মানে? তুমিও কি আমারে খুনি ভাবো নাকি? আমি তোমারে? অটলের গলার স্বর একটু বদলালো, বলল, আমি তোমারে খুনি ভাবলে তোমারে খালাসের চেষ্টায় পথের ভিখিরি হয়ে যেতুম নি বাপ। কিন্তু কথা হচ্ছে, ঠাড়ে ঠোরের কথা যখন বুঝছো না, তখন স্পষ্টই বলতে হয়। রক্ত মাংসের শরীর, কাঁচা বয়সের ধম্ম, আর এতদিনের খিদে তেষ্টা, ঘরে ঢুকলে কি নিজেকে রুখতে পারবা? একটা অঘটন হয়ে যেতে কতক্ষণ, তাহলে তখন কি হবে? অমল নামের দুরন্ত ক্ষুধার্ত মানুষটাও সহসা যেন হোঁচট খেল। একবার বোকার মতো তাকালো, তারপরে হিংস্রভাবে বলে উঠল, ঠিক আছে, তাহলে আমি চললাম। কিন্তু চিরদিনের সভ্য শালীন এই ঘোষবাড়িটায় কি আজ নির্লজ্জ বেহায়ামির প্রতিযোগিতার আসর বসেছে? তাই অন্ধকার ঘর থেকে সেই বেতর্গা সাপটা বেরিয়ে এসে চেপে ধরে ফেলল চলে যেতে উদ্যত মানুষটার একটা হাত। ধরে বলে উঠল, না, যাবা না। শুধু তোমার বাপেরে অঘটন কেন, শুভ ঘটনা নয় কেন? ওনার ঠাকুরদার পাতরে ভাত খেতে একটা বংশধরের তো দরকার, আসবা না সে? হাতটা চেপে রইল শক্ত করে। অন্ধকারটুকুই যা একমাত্র আবরণ। বংশধর? মাটিতে বসে পড়ল অটল, রুদ্ধ গলায় বলল, এলে তারে আমি বংশধর বলে পরিচয় দিতে পারবো? 3 সনের জেল হাজতের আসামি, হঠাৎ একদিন একটুক্ষণ পালিয়েছিল, এ কথা 5 জনাই মানবা? 5 জনাই না মানলো তোমরা তো মানবা, ভগবান তো মানবা। অন্ধকারে মালতীর চেহারাটা বোঝা যাচ্ছে না, শুধু সাপিনীর হিস হিস ফোঁসফোঁসটা শোনা যাচ্ছে। হিংস্র, রুক্ষ, তীব্র, আবার বুঝি স্যাঁতসেঁতেও। চাপা চেঁচানোর গলায় বলছে, ধম্ম তো মানবা,
পিতৃপুরুষজনাও তো মানবা, আর আমি তো জানবো। শেষটায় গলা বুঝে এলো। কিন্তু অটল নামের মানুষটা, সে যে তবুও অটল, অনমনীয়। তার কণ্ঠস্বর যে আবার ধাতব। সে যত যাই হোক, সমাজ মানব না। গায়ে ধুলো দেবা, মুখে চুনকালি দেবা, মাথাটা হ্যাঁট করে দে ছাড়বা। বাপ, খোকা, তুমি বোঝো। ছেড়ে দে আমায়। ক্ষিপ্ত হিংস্র ভঙ্গিতে হাতটায় ঝটকান দিল জেল পালানো আসামিটা। কিন্তু এই 3 বছর জেলখানার ভাত খাওয়া জীর্ণ শীর্ণ লোকটা কি পেরে ওঠে একটা সদ্য যুবতী পাথুরে গতর গ্রাম্য মেয়ের মরণ কামড় শক্তির সঙ্গে? মরণ কামড়ই? সে তো জানছে এই ছেড়ে দেওয়া মানেই সেই মুহূর্তে চিরতরে হারিয়ে ফেলা। এ জীবনে আর ওই হাতখানা তার হাতের নাগালের মধ্যে আসবে না। তাই তার পুরু ভারী থাবাখানার মধ্যে খটখটে সরু কবজিটা জব্দ হয়েই রয়েছে। যদিও ছাড়িয়ে নেবার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে অমল, কিন্তু সেই চেষ্টার মধ্যে কি আপ্রাণের ভাব আছে? ভাব আছে কি না কে জানে, তবে ভঙ্গিটা রয়েছে। অসভ্যতা! ছাড় বলছি, ছেড়ে দে হাত। না, ছাড়বো না। নাগিনী ফনা তোলে। চিড়ে যাওয়া গলায় বলে ওঠে, কেন ছেড়ে দেবা? এই জীবনে তোমারে আর পাবো আমি? তোমার মা বাপ সমাজ নে ধুয়ে জল খাক, স্বার্থপর নিষ্ঠুর, নিজেদের মুখ একটাই দেখতেছে। আর নক্কিছাড়ি মালতীর প্রাণটা? না না, ভগবান তোমারে পাঠিয়ে দেছে, আমি ছাড়বো না। হাঁপাতে থাকে, কিন্তু মুঠো শিথিল করে না। মানদা এতক্ষণ চুপ করেছিল, এখন তীব্র ধিক্কারে বলে ওঠে, হায়া নজ্জার মাথা একেবারে খেয়েছিস বউ, ধিক ধিক। কিন্তু এই ধিক্কারে কি লজ্জা পেল মালতী নামের মেয়েটা? পেল না। পেলে কি আর বলে উঠতে পারত, হ্যাঁ খেয়েছি, নিজের হলে বুঝতে, সিদিকে তো 16 আনা বোঝাও। বলেই উন্মাদ হয়ে যাওয়া মুখ্য গ্রাম্য মেয়েটা আজকের প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে বসে। আর সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে যায় কি না তার শ্বশুর শাশুড়ির সামনেই। ফনা ধরা নাগিনী হঠাৎ ডুকরে কেঁদে ওঠে, ওরে মা রে, আমি কি করব রে, বলতেছি ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে। আর কথাটা শেষ না হতে ধৃত আসামিকে এক ঝটকায় ঘরের মধ্যে টেনে নিয়ে ফেলে। শুধু তাই, দু জোড়া হতভম্ব চোখের সামনে দরজার কপাট জোড়া ধমাস করে বন্ধ করে দেয়। হুড়কো লাগানোর শব্দটা জোরালো, তার সঙ্গে ভিজে ভিজে গলার আর্তনাদটাও জোরালো। তবে এ জীবনে তবে সে নিধি আমি কোথায় পাবো? তোমার ঠাকুরদার বংশের বংশধর। একেও যদি হাড় বেহায়া না বলবে তো কাকে বলবে? এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প বেহায়া। গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আগামী সপ্তাহে শুক্রবার সন্ধে ঠিক 7টায় হাজির হয়ে যাব নতুন স্বাদের ভিন্ন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শুনতে থাকবেন বং গল্পসাথী। ধন্যবাদ।